সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সারাদিনের খবরে। স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের হাতে থাকা সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 2 মে থেকে কুমিল্লা ও সিলেটগামী কোনো বাস ঢাকার ভিতরে কাউন্টার রাখতে পারবে না। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এপ্রিল থেকেই এটি করার, কিন্তু পবিত্র রমজানের কথা মাথায় রেখে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র তাপস এটিকে পাল্টে করেছেন 2 মে। আগামী 2 মে থেকে কুমিল্লা এবং সিলেটগামী কোনো বাস ঢাকার ভিতরে তাদের কাউন্টার রাখতে পারবে না। সবগুলো বাসের কাউন্টার সরিয়ে নিয়ে আসতে হবে সায়দাবাদ বাস টার্মিনালে। আজ বুধবার সন্ধ্যায় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে বাস মালিক শ্রমিক সমিতির সঙ্গে সমন্বয় সভায় মেয়র তাপস এইসব জানিয়েছেন এবং মালিক শ্রমিক সমিতির নেতাদের প্রস্তাবের প্রেক্ষিতে তাপস বলেন, এটা করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রূপরেখা তুলে ধরে তাপস বলেছেন, পবিত্র ঈদুল আজহার সময় বিবেচনায় নিয়ে 1 এপ্রিলের পরিবর্তে 2 মে থেকে বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার স্থানান্তর করার সময় পিছানো হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে কাঁচপুরের আন্তজেলা বাস টার্মিনাল ব্যবহার উপযোগী হয়ে যাবে এবং তারপর থেকে আগামী জানুয়ারি থেকে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা সহ সব এলাকার বাস কাউন্টার স্থানান্তর করতে হবে ওই এলাকায় এবং ঢাকার ভিতরে কোনো ধরনের কাউন্টার রাখা যাবে না। সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরের যানজটে আন্তজেলা বাস টার্মিনালগুলো শহরের বাইরে নিতে কার্যক্রম শুরু করা হয়েছে এবং মেট্রো রেলের স্টেশনগুলোর সঙ্গে সমন্বয় করে টার্মিনাল করা হবে বলেও জানিয়েছেন তিনি। টিওডি ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের মাধ্যমে যাত্রীদের সেবাও নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন। সভায় বাংলাদেশ শ্রমিক পরিবহন ফেডারেশনের সভাপতি এবং সংসদ সদস্য শাহজাহান খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং সবার মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং ঢাকার যানজট কমানোর জন্যই বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকার মেয়র। এদিকে রেকর্ড দামের পর এলপিজির দাম আবার কমল। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম 76 টাকা থেকে কমিয়ে 1422 টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত 1 মাস আগে ছিল 1498 টাকা। আজ বৃহস্পতিবার বিইআরসি ব্যারিস্টার মোহাম্মদ খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ প্রতি কেজি 118.54 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত এলপিজির ভোক্তা পর্যায়ে মূসক সহ 115 টাকা 31 পয়সা নির্ধারণ করা হয়েছে। সমন্বয়কৃত মূল্য 2 মার্চ সন্ধ্যা 6টা থেকে প্রযোজ্য হবে এবং কার্যকর হবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত। গত মাসে 12 কেজি সিলিন্ডারের দাম 1232 টাকা থেকে 266 টাকা বাড়িয়ে 1498 টাকা নির্ধারণ করা হয়েছিল। প্রতি মাসে এলপিজি গ্যাসের সমন্বয় করে যাচ্ছে বিইআরসি এবং এরই পরিপ্রেক্ষিতে আজ আবারও কমানো হয়েছে এলপিজির দাম। এদিকে চা শ্রমিকেরা বকেয়া মজুরি হিসেবে জনপ্রতি 11,000 টাকা করে পাবেন, তবে একবারে দেওয়া হবে না, 3টি কিস্তিতে তাদেরকে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। বুধবার 2 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনে বাংলাদেশীয় চা সংসদ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তটি নেওয়া হয়। বৈঠক শেষে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী মুন্নুজান সুফিয়ান বেগম এই ঘোষণাটি দিয়েছেন এবং রাতেই শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীর সই করা একটি পরিপত্র জারি করা হয় এবং পরিপত্রে বলা হয়েছে, চা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করার জন্য চা সংসদ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সঙ্গে শ্রম এবং কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অতঃপর তিনি চা শ্রমিকদের বকেয়া মজুরি থেকে জনপ্রতি 11,000 টাকা করে পরিশোধ করার ঘোষণা দিয়েছেন। এই অর্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ 3 কিস্তিতে পরিশোধ করবে এবং প্রথম কিস্তিটি 7 মার্চের মধ্যে দিয়ে দেওয়ার জন্য তাদেরকে আদেশ দেওয়া হয়েছে এবং বাকি 2 কিস্তি পরিশোধের সময় শ্রমিক এবং মালিকরা বসে নির্ধারণ করবেন। গত বছর 27 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের দৈনিক মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 50 টাকা বাড়িয়েছেন এবং করেছেন 170 টাকা। সেই সঙ্গে মজুরি নির্ধারণের পাশাপাশি বার্ষিক ছুটি, বেতন সহ উৎসব, অসুস্থতাজনিত ছুটি এসবের বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর ঘোষণায় আরও বলা হয়েছে, চিকিৎসা ব্যয়ের চাঁদা মালিক পক্ষকে বহন করতে হবে। তহবিলের নিয়োগকর্তাদের চাঁদা আনুপাতিক হারে বাড়াতে হবে বলেও ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ।
ভারতীয় পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো নারী বিধায়ক নির্বাচিত হয়েছেন। তার নাম হেকানিজা খালু। তিনি রাজ্যের ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আজ বৃহস্পতিবার ভারতের নির্বাচন কমিশন এই ফল ঘোষণা করেছেন। এতে দেখা গেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে নির্বাচনে জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন হেকানিজা খালু। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। বিধানসভা নির্বাচনে নাগাল্যান্ডের 60টি আসনের মধ্যে 13টি আসনের ভোট গণনা এখনো বাকি। তবে এখনো পর্যন্ত যেসব আসনে ভোট গণনা শেষ হয়েছে সেখানে আর কোনো নারী বিধায়ক জিতেননি। হেকানিজা খালুর দিমাপুর 3 আসনে মোট ভোটার 31,874 জন। তার মধ্যে থেকে তিনি ভোট 45% পেয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিতুর রিঞ্চি পেয়েছেন মাত্র 40% ভোট। 48 বছর বয়সী হেকানিজা খালু বিধায়ক হওয়ার জন্য অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে। মাসের পর মাস কঠোর প্রচারণার মাধ্যমে তাকে এই জয় স্বস্তি এনে দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা সারাদিনের বিভিন্ন খবর। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।